কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর, আমরা বাংলা বলছের অন্যান্য চর্চার বিষয় তো অবশ্যই আসবো, কিন্তু এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা এবং দিল্লি পুলিশ সেই বাড়িটিকে ঘিরে রেখেছে। বাড়ির ভেতরে কাউকে প্রবেশে বা বাড়ি থেকে কাউকে বেরোতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। আপনারা সকলেই জানেন যে আবগারি সংক্রান্ত যে মামলা ছিল, সেই মামলায় দিল্লি হাইকোর্টে আজকে তিনি অরবিন্দ কেজরিওয়াল তার পক্ষ থেকে সেখানে তিনি বলেছিলেন খুব স্পষ্টভাবেই যে তাকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে যাবেন, তাদের তলবে সাড়া দেবেন। কিন্তু সেই রক্ষা কবচ তাকে আজকে দেয়নি দিল্লি হাইকোর্ট, এবং রক্ষা কবচ না পাওয়ার পরেই আমরা দেখতে পেলাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা। প্রায় 12 জনের একটি তদন্তকারী আধিকারিকের দল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় সেই ছবি। নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে। একদিকে যখন নয়াদিল্লিতে এই পরিস্থিতি, তখন এই সময় আমাদের রাজ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনার দিকে দৃষ্টি আকর্ষণ করব আপনাদের। আজ কিছুক্ষণ আগেই যে খবর সমাজ মাধ্যমে আসে তৃণমূল কংগ্রেসের মাধ্যমে, যে দক্ষিণ কলকাতার নেতাজি নগরে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। তিনি আত্মহত্যা করেছেন বলে থানায় জানানো হয়েছে, এবং সেই ঘটনার প্রেক্ষিতে তার পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে যেহেতু তার কাছে উপযুক্ত নথি ছিল না, তিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করলেও আদতে তার পরিবারের বাংলাদেশ যোগ রয়েছে, এবং তার কাছে উপযুক্ত নথি ছিল না বলে তিনি বারবার আশঙ্কা প্রকাশ করেছিলেন তার ঘনিষ্ঠ মহলে, এবং সেই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তার পরিবারের বক্তব্য, সিএ লাগু করার যে বিজ্ঞপ্তি জারি হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, তারপর থেকেই আতঙ্কে ভুগছিলেন এবং সেই কারণেই আত্মহত্যা করেছেন তিনি। আজকে সেই ব্যক্তির বাড়িতে পৌঁছে গিয়েছে তৃণমূল কংগ্রেসের 5 জনের একটি প্রতিনিধি দল, যে প্রতিনিধি দলে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা থেকে তৃণমূল কংগ্রেসের নেত্রী, দলের লোকসভা নির্বাচনে প্রার্থী সায়নী ঘোষ সহ 5 জন রয়েছেন। স্থানীয় বিধায়ক অরূপ চক্রবর্তী তাঁরা গিয়েছেন ওই ব্যক্তির বাড়িতে তার পরিবারের সঙ্গে কথা বলতে, এবং একই সঙ্গে এই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি রক্তপিপাসু বলে কেন্দ্রের বিজেপি সরকারকে অভিহিত করেছেন। এই দুটি ঘটনাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই দুটি ঘটনা আমাদের আজকের আলোচনায় নিয়ে আসবো। আমাদের তার পাশাপাশি যে বিষয়গুলি অবশ্যই আমরা আলোচনায় আনবো তা হচ্ছে বিকশিত ভারতের যে মেসেজ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, তা আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে, এবং সেই লঙ্ঘন করার অভিযোগ করা হয়েছিল বিরোধী দলগুলির পক্ষ থেকে। তার প্রেক্ষিতেই জাতীয় নির্বাচন কমিশন এমন ধরনের মেসেজ যাতে ভবিষ্যতে আর না যায়, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে নির্দেশ দিয়ে কথা জানিয়ে দেওয়া হয়েছে। ফলে সেই জায়গা থেকে বিরোধীদের বক্তব্য, আদর্শ আচরণবিধি লঙ্ঘন কেন করতে হচ্ছে কেন্দ্রের শাসক দল বিজেপিকে, যারা বলছেন যে তারা 400-র বেশি আসনে বিজয়ী হবেন, তারা এরকম কাজ কেন করছেন। একই সঙ্গে কংগ্রেস আজকে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছে যে তাদের যে অ্যাকাউন্ট রয়েছে, যে অ্যাকাউন্ট থেকে তারা এই ভোটের নির্বাচনী যে খরচ, সেই খরচ করবে প্রচারের জন্য কর্মীদের পেছনে, সেই খরচের সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। এর বিরুদ্ধেও তারা আজকে সোচ্চার, কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে আঙুল তুলেছে তারা। এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র স্নেহায়ন সরকার রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন বৈশ্যানর চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বৈশ্যানর চট্টোপাধ্যায়, রয়েছেন সুমন গঙ্গোপাধ্যায় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন গঙ্গোপাধ্যায়, এবং রয়েছেন অমিতাভ ভট্টাচার্য বামপন্থী নেতা, কর্পোরেশনের ট্রেড ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। আপনাদের প্রত্যেককেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা যে আলোচনায় প্রথম যাব তা এই বিকশিত ভারত সংক্রান্ত বিষয়, এবং বিকশিত ভারত নিয়ে আজকে ঠিক কী অভিযোগ বিরোধীদের, নির্বাচন কমিশনই বা কী বলেছে, আমরা প্রথমেই দেখে নেব সেই প্রতিবেদন, যার মাধ্যমে দর্শকদের কাছেও বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। ভোটের মুখে বিকশিত ভারতের প্রচার নিয়ে তুমুল শোরগোল। হোয়াটসঅ্যাপে প্রধানমন্ত্রীর চিঠি, জানিয়েই আপত্তি বিরোধীদের।
তৃণমূল সহ বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রীর এই বার্তায় আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। বিরোধীদের অভিযোগে শিলমোহর জাতীয় নির্বাচন কমিশনের। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রককে চিঠি দেয় কমিশন। তথ্য প্রযুক্তি মন্ত্রকের কাছে রিপোর্ট তলব করে, যদিও মন্ত্রকের দাবি গত 15ই মার্চ নির্বাচনী আচরণ বিধি জারির আগে বিকশিত ভারত সংক্রান্ত বার্তা হোয়াটসঅ্যাপে পাঠানো হয়, কিন্তু প্রযুক্তিগত কারণে সেই বার্তা অনেক দেরিতে নাগরিকদের মোবাইল নম্বরে পৌঁছয়। বিকশিত ভারত নিয়ে কমিশনের নির্দেশ, কমিশনে একাধিক অভিযোগ জমা। নির্বাচনী আচরণবিধি বিকশিত ভারত নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য যে এই বিষয়টি আর যাতে না হয় কেন্দ্রীয় সরকারকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আমি প্রথমে আসবো বিজেপি মুখপাত্র স্নেহায়ন সরকারের কাছে। কোনো রাজনৈতিক দলকে কোনো নিষেধাজ্ঞা চাপাচ্ছে না কমিশন, কেন্দ্রীয় সরকারকে বলছে, খুব গৌরবের বিষয়। না, বিষয়টা হচ্ছে এটা, এই বিষয়ে ক্ল্যারিফিকেশন তো আপনার তথ্য প্রযুক্তি দপ্তর দিয়েই দিয়েছে যে এই SMS গুলো 15ই মার্চ মানে MCC লাগু হওয়ার আগেই তারা পাঠিয়েছিল, কোনো কারণে প্রযুক্তিগত ত্রুটির কারণে যেগুলো পড়ে গেছে। কিন্তু বিষয় হচ্ছে আমাদের দলের তরফ থেকে এই নিয়ে কোনো কমপ্লেন নেই, কারণ ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করার জন্য যে প্রসেস বা যে পদ্ধতি তারা নেবে আমরা তাকে সাধুবাদ জানাই। কিন্তু বিষয় হচ্ছে এই মেসেজটা নিয়ে যারা কমপ্লেন করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে ইলেকশন কমিশনের যে স্টেপটা নিল সেটাকে সাধুবাদ জানাচ্ছে, কিন্তু দুদিন পরে যখন তাদের যে নেতারা আছে যারা এখন অলরেডি বলে বেড়াচ্ছে যে যারা যেসব এরিয়াতে যেরকম পার্থভূমি ব্যারাকপুরের ক্যান্ডিডেট বলে বেড়াচ্ছে যে লিড না দিলে সেই গ্রাম পঞ্চায়েত সুবিধা পাবে না সরকারি প্রকল্পগুলোর, কিংবা কোনো বিধায়ক ওপেনলি টাকা ছড়িয়ে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে যখন ইলেকশন কমিশন ব্যবস্থা নেবে তখন তৃণমূল কমিশন ইলেকশন কমিশনকে পক্ষপাতদুষ্ট বলবে না। তো দেখা যাক সেটা কি করবে। কিন্তু আপনি একদম শুরুতেই আপনাদের কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে যে কারণটা দেখানো হয়েছে যে প্রযুক্তিগত কারণে 15 তারিখের চিঠি 16 তারিখ গিয়ে পৌঁছেছে, অর্থাৎ পথে হলো দেরি। আমি আপনার কাছে এটাই জানতে চাই, মানে ডিজিটাল ইন্ডিয়া এতটাই উন্নত যে আপনি মেসেজ করছি না, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক মেসেজ পাঠাচ্ছে, সেটাও পথে হলো দেরি হয়ে যাচ্ছে। না, আমি আপনাকে মেসেজ করলে বা আপনি আমাকে মেসেজ করলে একজনকে মেসেজ করছে, তথ্য প্রযুক্তি দপ্তর তো অনেক মানুষ হতে পারে। দেখুন, প্রযুক্তিগত কোনো ত্রুটি সেটা যে কোনো সময় হতে পারে, ঠিক আছে। আমরা দেখেছিলাম মানে রাজনৈতিক প্রচারে সরকারি অর্থ এবং পদ দুটো ব্যবহার করতে হবে। আমি আপনাকে বলছি, আপনি প্রযুক্তিগত ত্রুটির কথা বললেন, আমরা কদিন আগে দেখেছিলাম ফেসবুক সহ ইনস্টাগ্রাম সহ মেটা, যেটা একটা বিশ্ববরণ্য একটা সংস্থা, তারও প্রযুক্তিগত ত্রুটি দেখা গেছে, তাদের সার্ভার বেশ কয়েক ঘন্টা ডাউন ছিল। তো বিষয় হচ্ছে প্রযুক্তিগত ত্রুটি হতেই পারে, কিন্তু প্রযুক্তিগত ত্রুটিকে রাজনৈতিক হাতিয়ার করার দরকার নেই। আজকে ইলেকশন কমিশন যে স্টেপ নিয়েছে তাতে তো বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে পরবর্তী আজকে যেরকম 4টে জেলা শাসককেও বদলি করা হয়েছে, যেটা নিয়ে কিন্তু তৃণমূল রোডও করে উঠেছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যখন তাদের ফেভারে ডিসিশন যাচ্ছে তখন তারা তাকে সাধুবাদ জানাচ্ছে, কিন্তু যখন তাদের এগেইনস্টে যাচ্ছে তখন তারা ইলেকশন কমিশনকে। তাহলে তৃণমূল কংগ্রেসের উত্তরটা শুনি, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল মুখপাত্র। মানে দেশের প্রধানমন্ত্রী অনেক ঢাক পিটিয়েছেন, এবার এখন কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে গেছে, সেখানে সরকারি SMS যদি আদর্শ আচরণবিধি মোদিজির ছবি সহকারে যায়, এটা যদি আদর্শ আচরণবিধির লঙ্ঘন না হয় তাহলে আমি জানি না কোনটা। আমি এখনও দেখছি পেট্রোল পাম্পে নরেন্দ্র মোদীর ছবি রয়েছে। তো সমস্ত জায়গায় যদি নির্বাচনের যে বিধি সেই বিধিকে ওরা মনে করে যে আয়ত্তে করব এবং সমস্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সমস্ত কিছু নিজেদের মতো করে চালাবো। এখানে একটি নির্বাচিত সরকার আছে, তিনবার মানুষের জনাদেশ দিয়ে রয়েছে, সেখানকে সে নির্বাচিত সরকারের সঙ্গে কথা না বলে তারা DM, SP, DG সবই এখন করছে। আমরা সেই আলোচনায় আসবো। আমি আপনার উত্তরটা পেয়েছি, আমি আসবো কংগ্রেসের কাছে। এই যে প্রাথমিকভাবে বলা হচ্ছে শুধুমাত্র প্রযুক্তিগত ত্রুটি, কিভাবে দেখছেন এই উত্তরকে? মানে খুব হাসি পাচ্ছে, একটা এত বড় সরকার, সেই সরকারের প্রযুক্তি দেখুন, আসলে খুব বাস্তব কথা বলছি। অঙ্কুর, আপনি জানেন এই সরকার, এই প্রধানমন্ত্রী একসময় শহীদদের ওপর রক্তের বিনিময়ে ভোট চেয়েছিলেন, কিন্তু সুতরাং এই সরকারের কাছ থেকে আশা করা যায় এটা একটা মানে ছলচাতুরি করছে সরকার। যদি সত্যি প্রযুক্তিগত ত্রুটি থাকে তাহলে আমি তো বলবো সেই প্রযুক্তিগত ত্রুটি সেই অফিসারকে স্যাক করুক। এটা বিজেপি একটা মানে সে একটা কথা আছে না, ঘোমটা নাড়ালে একটা নাচ হয়,
সে ঘোমটায় নাস্তা করার চেষ্টা করছে। বিজেপি আসলে প্রতিটা মুহূর্তে মানুষের কাছে তাদের উন্নয়নের কথা পৌঁছে দিতে চাইছে, এটা ছল চাতুরি করে পৌঁছে দিতে চাইছে, যে ছল চাতুরি গণতন্ত্রকে হত্যা করছে। অমিতাভ ভট্টাচার্য। সেটা হচ্ছে বিজেপি প্রধানমন্ত্রী যে মেসেজটা করছে, যে মেসেজটা হোয়াটসঅ্যাপে গেছে, যেটা নিয়ে বিতর্ক হচ্ছে, সেই বিতর্কটা যেটা টেকনিক্যাল ত্রুটি বলছে, এখানেও আলোচনা হচ্ছে, এখানেও লিখেছে দেখছি, তাই পিটিআইয়ের খবর থেকে সবই তাই দেখছি। কিন্তু টেকনিক্যাল ত্রুটি কিনা তো দেখা যায়, সেটাও তো দেখার দরকার আছে। কিন্তু আমি এটা বলতে চাইছি, বিজেপি এবং সাথে সাথে রাজ্যে দুটো জায়গায় মধ্যে নির্বাচনী বিধিভঙ্গ ভাঙার একটা প্রবণতা আছে। কারণ এটা একটা টেকনিক্যাল বিষয়, এটা নিয়ে কোনো বিতর্ক চেঁচামেচির জায়গা নয়। সেটা হচ্ছে নির্বাচন আচরণবিধি যখন চালু হয়ে যাচ্ছে, তখন সরকার তার দৈনন্দিন কাজগুলো বাদ দিয়ে কিছু করতে পারছে না। আর বাকি যে প্রচারগুলো করছে, সেই প্রচারগুলো তো নির্বাচন বিধির মধ্যে পড়ছেই। আর যেটা বলা হচ্ছে, যেটা বলছে এখানে যে টেকনিক্যাল, সেটাও দেখা হোক না টেকনিক্যাল বিধি কিনা, সেটা দেখলেই তো বোঝাই যাবে। ইজি ব্যাপার তো, বিতর্কের কি এটা নিয়ে। আমরা আসবো এই আলোচনা, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। একদিকে যেমন বিকশিত ভারত নিয়ে চর্চা চলছে, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের পক্ষ থেকেও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ, যেখানে কংগ্রেসের বক্তব্য তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এবং এই বিষয়ে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী, তারা দুজন তাদের এই অভিযোগ সম্পর্কে ঠিক কি বলছেন আমরা দর্শকদের শোনাবো সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বক্তব্য। This issue affects not just the Indian National Congress, it impacts our democracy itself most fundamentally. A systematic effort is underway by the Prime Minister to cripple the Indian National Congress financially. Funds collected from the public are being frozen and money from our accounts is being taken away forcibly. The electoral bonds have benefited, as everyone knows, the BJP hugely, massively. Our bank accounts have been frozen. We can do no campaign work. We cannot support our workers. This has been done literally 2 months before the election campaign. One notice comes from the 90s, another notice comes from 6-7 years ago. Quantum amount 14 lakh rupees. Punishment, our entire financial identity. So what sort of a democracy is this? This is a criminal action on the Congress party, and it's a criminal action done by the Prime Minister and the Home Minister. It's very clear. আমি যদি তর্কের খাতিরে মেনেও নিই যে এই যে অভিযোগটা করা হয়েছে কংগ্রেস পার্টির বিরুদ্ধে, যে তারা কর ফাঁকি দিয়েছেন বা যে আর্থিক অভিযোগটা রয়েছে, যদি তর্কের খাতিরে মেনে নিই, আমার মানায় কিছু এসে যায় না। কিন্তু তারপরেও যে প্রশ্নটা থাকে যে এতদিন আগের অভিযোগ, এতদিন পর্যন্ত কিন্তু কোনো পদক্ষেপ হয়নি, ঠিক ভোটের মুখে এই পদক্ষেপ। আসবো বিজেপির মুখপাত্রের কাছে, স্নেহায়ন কি বলবেন? এই ভোটের মুখে ছাড়া মনে পড়লো না এতদিন ধরে? তার মানে আয়কর দপ্তর কি এতদিন ধরে গাফিলতি করছিল? না দেখুন, যেখানে মানে কোনো ফাইন্যান্সিয়াল ডিসক্রিপেন্সি হবে সেখানে ব্যবস্থা হবে, সেটা ভোটের আগে বা পরে সেটা বড় ব্যাপার না। বিষয় হচ্ছে যখন সোনিয়া গান্ধী প্রেস কনফারেন্সে একটা কথা বললো যে ইলেকটোরাল বন্ড থেকে বিজেপি একটা বিপুল অঙ্কের ডোনেশন রিসিভ করেছে, কিন্তু বিষয় হচ্ছে তুমি বলার সময় কিন্তু উনি বললেন না যে উনার দল কত টাকা ইলেকটোরাল বন্ড থেকে নিয়েছে বা কোন মধ্যে ব্যবধানটা আপনি নিশ্চয়ই জানেন। না না, আবেদন যাই থাকুক, ওরাও ব্যবধান যেটাই থাকুক পেয়েছে, তো 1 টাকা পেলেও তো কংগ্রেস পেয়েছে, কিন্তু কোথা থেকে পেয়েছে সেটা কিন্তু কংগ্রেস মেনশন করুন। আসলে দেখুন কংগ্রেসের অবস্থা তো বিজেপিও বলে না, অবস্থানটা কিরকম হয়েছে যে ওই কিছু ভারত, আমি যেটা জানতে চাইছিলাম যে তার মানে যে 2018-19-এর যে অভিযোগ আয়কর দপ্তরের, সেটা এতদিনে মনে পড়লো না, ঠিক ভোটের মুখে এসে মনে পড়লো। তার মানে হয় আয়কর দপ্তর কাজ করছে না, তাদের ভোটের সময় এসে মনে পড়ছে, আর নইলে সেটাকে তাদের মনে করিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। কোনটা ঠিক? দেখুন, যদি কোনো ইরেগুলার ট্রানজাকশন না হয়ে থাকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে, তারা সেই নথি পেশ করুক, করলে তো তাদের অ্যাকাউন্ট আবার। না, আমি তো বলছি এটা কংগ্রেস বলেনি, আমি বলছি তার মানে হয় আয়কর দপ্তরের ভুলে গেছে, আয়কর দপ্তরের ভুলে যাওয়াটা কাঙ্ক্ষিত নয়, 5 বছরে তাদের মনে পড়েনি, ভোটের সময় মনে পড়েছে। এবার এটা হয় আয়কর দপ্তরের গাফিলতি, আর নইলে বিজেপির কথায় তারা কাজ করছে। কোনটা ঠিক আমি জানতে চাইছি। অঙ্কুরবাবু, এটা খুব সিম্পলিফিকেশন হয়ে যাচ্ছে যে
একটা সর্বভারতীয় দল, তার তো একটা ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তার অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্টই নিশ্চয়ই আছে। এবং বিষয়টা হচ্ছে, আমি আপনাকে বলি, এই কংগ্রেসের দেখুন এখন যা না অবস্থা, কংগ্রেসের অ্যাকাউন্ট আছে, কংগ্রেসের বিরুদ্ধে অ্যাকশন নেবে আইটি, যদি কংগ্রেস মানে যদি অন্য কিছু করে থাকে, আমার সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। কোনটা ঠিক আমি জানতে চাইছি, আয়কর দপ্তরের গাফিলতিতে আয়কর দপ্তরে মনে পড়েনি, নাকি বিজেপির কথা এই মুহূর্তে মনে পড়লো? বিজেপি খুব একটা দায়িত্বশীল দল, সেই জন্য তারা মনে করিয়ে দিয়েছে আইটি ডিপার্টমেন্টকে। কোনটা ঠিক? আমি আবারও আপনাকে বলছি যে সঠিক কি কারণে এটা হয়েছে সেটা সময় আসলে ঠিকই জানা যাবে, কিন্তু বিষয় হচ্ছে যদি কোনো গাফিলতি না থেকে থাকে, যদি কোনো ইরেগুলার ট্রানজাকশন না সে তো ভালো কথা, হ্যাঁ সেটা প্রমাণ করে দিক কংগ্রেস, তাহলে দেখুন সেরে গেলে ভালো হয়ে যাবে। আপনার কথাটা শুনে মনে পড়ে যাচ্ছে সেই প্রবাদ, সেরে গেলে ভালো হয়ে যাবে। আসবো কংগ্রেসের মুখপাত্রের কাছে, কিভাবে দেখছেন বিজেপির যুক্তিকে? ধরুন এটা তো যুক্তির ব্যাপার না, এটা তো স্পষ্ট কথা, কংগ্রেসকে আটকে দাও, কংগ্রেস যাতে নির্বাচন করতে না পারে, কংগ্রেস কর্মীরা যাতে ভোটে নামতে না পারে, কংগ্রেস প্রার্থীদের যাতে টাকা দিতে না পারে দেওয়া হয়। এখন স্পষ্ট কথা বলছি অঙ্কুর, আপনি খুব ভালো করে জানেন, একমাত্র ভারতীয় জনতা পার্টি যদি কাউকে ভয় পায় সেই দলটার নাম জাতীয় কংগ্রেস, যদি কাউকে ভয় পায় তার নাম রাহুল গান্ধী। তাই যেন তো না কোনো কংগ্রেসকে একদম সব দিকে গণতন্ত্রকে শেষ করে দাও। বিরোধী আজ 7 বছর বাদে যে আমি যা মানে, এবং সবচেয়ে বড় এটা হচ্ছে ইতিমধ্যে এটা হচ্ছে মানে ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনাল নিয়ে কথা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ আটকে দেওয়া হলো। আচ্ছা ঠিক আছে, ওনার কথা ধরলাম, 14 লক্ষ টাকা ছিল যুব কংগ্রেসের অ্যাকাউন্টে, তার সেই অ্যাকাউন্টে ফ্রিজ করে দেওয়া হলো, কংগ্রেসের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো। যুব কংগ্রেস নয়, 1994 সালে সীতারাম কেশরী যখন কংগ্রেসের সভাপতি, সেই সময়ের বিষয়টা এখন তোলা হয়েছে। কোনো কিছু তাই না, মতিলাল ভরার সময়ও হ্যাঁ সেই মানে তখন কিসের ভিত্তিতে? না দেখুন বিষয়টা হচ্ছে গিয়ে, কংগ্রেস যখন এই ইলেকশনে তাদের হাতে কোনো ইস্যু নেই, তখন এই নন ইস্যুগুলোকে দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছেন তারা, ভোটের সময় তারা প্রচার করার জন্য টাকা তাদের বিশ্বাসযোগ্য কথা। অঙ্কুরটা এতদিনকার দল, তার একটা বা দুটো বা তিনটা টাকা আছে কি না আছে সেটা পরবর্তী বিষয় ভাই। আমি আপনার কাছে জানতে চাইছি, নিজেই বলছে পকেটে টাকা আছে কি নেই সেটা পরবর্তী বিষয়, কিন্তু যে অভিযোগটা এসেছে এমন দল এমন দল বিজেপির মতো আমাদের টাকা ডিস্ট্রিবিউট না করতে পারলে যথেষ্ট উত্তর তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর বক্তব্য। ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা যে আলোচনায় ছিলাম সেখানে কংগ্রেসের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, এবং সেই ফ্রিজ করে দেওয়ার প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কি বলা হচ্ছে, কি বলছেন কেন্দ্রীয় বিজেপির জাতীয় নেতা রবিশঙ্কর প্রসাদ, আমরা একবার শোনাবো দর্শকদের। पैसा नहीं राहुल जी के पास, कांग्रेस पार्टी के पास। मतलब राहुल गांधी जी, आपको मैं विनम्रता से एक बात कहूंगा कि आपकी सरकार के भ्रष्टाचार को एक्सपोज करने में हमने संसद में कुछ काम किया था ना। আমরা শুনলাম রবিশঙ্কর প্রসাদের বক্তব্য। আমি প্রথমে আসবো সিপিএম এর কাছে। এই যে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা এবং তার প্রেক্ষিতে রবিশঙ্কর প্রসাদের বক্তব্য, কংগ্রেসের কাছে কি পয়সা নেই, কি বলবেন? তো বলতে হয়, বলছে একদম পরিকল্পিতভাবে বিজেপির যা ট্রেন্ড, সেটা হচ্ছে সারা দেশব্যাপী যে জায়গায় রয়েছে, বিজেপিকে জিততে গেলে যারা বিজেপির সঙ্গে যাবে না ভবিষ্যতে জিতে এলে, এরকম সব দলগুলিও টার্গেটে থাকবে। যে দলগুলো বিজেপির সঙ্গে যাবে না কনফার্ম, এটা যারা স্টুডিও আলোচনা করছি, যারা শুনছে, তারা প্রত্যেকে জানে কিছু দল অলরেডি একদম সিগনিফিকেন্ট, তারা বিজেপির সঙ্গে কোনো মতে যাবে না, না আগে না পরে। একমাত্র যারা আগে বা পরে যাওয়ার মতো জায়গা আছে তাদের বাদ দিয়ে এই আক্রমণ সবার উপরই আস্তে আস্তে নামে। না, আমি একটা প্রশ্ন আছে যে মানে উনি বলছেন যে যারা বিজেপির সাথে যাবে না, তো কংগ্রেস তো বিজেপির সাথে যাবে না আমি জানি, কিন্তু কংগ্রেস কি সিপিএম এর সাথে যাবে? আর এখনো কিন্তু জোট জটিলতা। আজকে কিন্তু অদিত চৌধুরী সিপিএম এর শরিক পরিষ্কার কথা বলেছি, যারা বিজেপির সঙ্গে যাবে না, আমরা সিপিএম কে নেওয়ার দরকার পড়বে আমাদের, যারা বিজেপির সঙ্গে যাবে না, এরকম সারা দেশব্যাপী সমস্ত দলের উপর। আমি একবার ঘোষণার বক্তব্যটা শুনে নিই এই বিষয়ে। এই যে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ, এটাকে তৃণমূল কংগ্রেস কিভাবে দেখছে? দেখুন, আমি এটা দেখলাম, বিজেপি পার্টি তাদের বিরুদ্ধে যে কোনো রাজনৈতিক দল, সে কেজরিওয়াল হোক বা দিল্লির উপমুখ্যমন্ত্রী হোক, মহারাষ্ট্রের সঞ্জয় রাউত হোক, চিদম্বরমজি হোক, বা সিপিএম এত সততার কথা বলে ওরা নাকি সোনা পাচার করতে যাচ্ছিল, ওদের মুখ্যমন্ত্রীর বাড়ির লোককে ডেকে নেওয়া হোক, বা দক্ষিণ ভারত একজন মহিলা নেত্রীকেও ঢুকিয়ে দিল, মানে ওরা তৃণমূল কংগ্রেসকে তো টার্গেট করেই, তার সঙ্গে সঙ্গে বিজেপি বিরোধী যে কোনো রাজনৈতিক দলকেই ওরা তাদের
কংগ্রেসকে টার্গেট করে, তাদেরকে হেনস্থা করে সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে, এবং সেই সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে কি ইনকাম ট্যাক্সকে ব্যবহার করছে, ইডিকে ব্যবহার করছে, ওদের হাতে আছে সিবিআই ব্যবহার হচ্ছে, এনআইএ ব্যবহার হচ্ছে, এতগুলো এজেন্সিকে দিয়ে এরা এই নির্বাচনটাকে খাড়া করতে চেষ্টা করছে। বেসিক্যালি রুটি কাবড়া মাকানের কিন্তু কোনো সমাধান হয়নি। সরকারের কাজের উপরে, কর্মসূচির উপরে ভোট হোক, বছরে 2 কোটি বেকার যুবকের চাকরির উপর দাঁড়িয়ে ভোট করুন। যদি ক্ষমতা থাকে তাহলে বলুন যে বিদেশ থেকে এত কালো টাকা উদ্ধার করে নিয়ে এসেছি, উল্টে ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছে নরেন্দ্র মোদীর বন্ধুরা। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি তারা প্রত্যেক বিজেপি বিরোধী রাজনৈতিক দলকে টাইট দেওয়ার চেষ্টা করেন, তাহলে খুব বাজে দৃষ্টান্ত বিজেপি তৈরি করছেন ভারতবর্ষে। এর আগে এই ধরনের দৃষ্টান্ত কিন্তু আমরা কেউ দেখিনি। অঙ্কুর আমার এটাই প্রশ্ন, একদম নির্দিষ্টভাবে বলতে পারছি, যে প্রধানমন্ত্রী, যে অমিত শাহ, যে বিজেপি গলার শিরা ফুরিয়ে বলছে আমরা 400 আসন পারবো, তাদের এত ভয় কেন? কংগ্রেসকে কেন তাহলে, যে রাজনৈতিক দলকে বলছে কংগ্রেস মুক্ত ভারত করতে, সেই কংগ্রেসকে এত ভয়? এখন ফ্রিজ করে দিয়ে কংগ্রেসকে আটকাতে হচ্ছে। আসলে আমি সত্যি বলছি অঙ্কুর, বিজেপি নিজেও জানে তারা 400 আসন পার করতে পারবে না। মানুষ তাদের ডায়েরিতে বিজেপিকে উৎখাত করার নিদানটা লিখে ফেলেছে। তার জন্য সমস্ত বিরোধী দলকে তছনছ করে দাও, শেষ করে দাও, যাতে তারা মাথা তুলে দাঁড়াতে না পারে। এটা বিজেপির পরিকল্পিত চক্রান্ত। দীনদয়াল উপাধ্যায়ের মার্কেট ম্যানেজাররা এই চক্রান্ত করছে। আমি বিজেপির কাছে আসবো, যে অভিযোগটা করা হচ্ছে যে 400 আসন যে পাবো বারবার বলা হচ্ছে, সেটা এনডিএ পাক বা এককভাবে বিজেপি পাক, বিজেপি তো 370 পাবে। এমনকি জেতার পরে প্রথম 100 দিনে কি কি পরিকল্পনা তা নিয়েও চর্চা চলছে বিজেপির অভ্যন্তরে, সেটা প্রধানমন্ত্রী হয়তো ঘোষণাও করবেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যদি এতটাই নিশ্চিত থাকে তাহলে একটা অন্য দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার এই যে সিদ্ধান্ত, এটা নজিরবিহীন সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনটা কেন পড়ছে? না, এই কনফিডেন্সটা আমাদের এই কারণে আসছে, দুটো কারণে। এক হচ্ছে গিয়ে, না কনফিডেন্স আসুক, তাহলে এইটা আমার অ্যানসারটা কনফিডেন্সটা আমাদের এই কারণে আসছে, প্রথমত বিগত 10 বছর নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কাজ, এবং 2 কংগ্রেসের ছন্নছাড়া অবস্থা আছে। কংগ্রেসের প্রতিনিধিকে এখানে বসে ডিবেট করতে হচ্ছে যে বিজেপি 400 পাবে না, কিন্তু তারা কিন্তু জোর গলা এটা বলতে হচ্ছে না আমরা 272 ক্রস করবো। আসলে বিষয়টা হচ্ছে কি বলুন তো, বৈশাখদা বিদেশি কালো টাকার কথা বললো না, বিদেশি কালো টাকার আগে দেশের মধ্যে যে কালো টাকাটা লুকিয়ে আছে সেইটা উদ্ধার করা দরকার। কারণ এই কালো টাকার প্রশ্নে, এই দুর্নীতির প্রশ্নে কোথাও তৃণমূল, কোথাও কংগ্রেস, কোথাও সিপিএম, সবাই এক হয়ে যায়। এক্স্যাক্টলি স্নেহা, ঠিক এই জায়গাটাই আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ধরেছেন। এই যে ধরুন আমরা দেখলাম প্রধানমন্ত্রী বলছেন যে মহারাষ্ট্রের একজন নেতা তিনি চাক্কি পিসিং হবেন, কারোর কোটি কোটি টাকা রয়েছে। এবার তারপরে আমরা দেখলাম বিজেপিতে চলে গেলেন, একদম ঠিক হয়ে গেলেন। একজন তো আবার উপমুখ্যমন্ত্রী হয়ে গেলেন মহারাষ্ট্রে, অজিত পাওয়ার। অজিত পাওয়ারের কথা বলছি, নারায়ণ রানের কথা বলছি। হ্যাঁ, তো এদের বিরুদ্ধে শুভেন্দু আছে, হেমন্ত বিশ্ব অধিকারী। আমি একটা কথা বলবো, আপনি যখন কথাটা বলছেন তখন বৈশাখদা অজিত পাওয়ারের নামটা মনে করিয়ে দিচ্ছেন, কিন্তু উনি রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামটা মনে করাচ্ছেন না, যার বিরুদ্ধে দমজুরের সভা থেকে দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী অভিযোগ করছে যে বনসহায়ক নিয়োগে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কি বিজেপি পাঠ নিচ্ছে না? মানে আমরা একবারও তো বলিনি কোনো তদন্ত বন্ধ হবে, তাহলে যেখানে যার বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে তার মানে আপনি বলছেন বিজেপির যে নেতৃত্ব মঞ্চে দাঁড়িয়ে বলে যে এর চাক্কি পিসিং হবে বা এ প্রচুর প্রচুর টাকা মেরেছে, এই কথাগুলো দায়িত্বজ্ঞানহীন ভাবে বলে না। তদন্ত ভারতীয় জনতা পার্টি করে না, তদন্তকারী সংস্থা করে। পুলিশ আর তৃণমূল কংগ্রেস এখানে বলুক শুভেন্দু অধিকারী সৎ মানুষ না চোর ডাকাত, স্পষ্ট করে বলুক। এখানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রমাণিত হয়েছে, শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার ছবি ছিল। না না, আপনাদের ওয়েবসাইটে শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার ছবি ছিল। তৃণমূল শুভেন্দু আপনারা ভুগছেন, আপনাদের ওয়েবসাইটে শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার ছবি ছিল। সিপিএম এর কাছে অমিতাভ ভট্টাচার্য, আজকে ভারতীয় জনতা পার্টির এই যুক্তিকে কিভাবে দেখছেন? এইসব যা যুক্তি হচ্ছে না, যুক্তি যে যার পক্ষে চিল্লে চাচালে জল দুধ হয়ে যাবে, দুধ জল হয়ে যাবে না। বাস্তব ক্ষেত্রে কাদের কাছে টাকা আছে, পাবলিক ডোমিনেটে যে নামগুলো এসছে সেই নামগুলোর মধ্যে যা যা নাম বলছে কম বেশি সব নাম আছে। উনি একটা বলার সময় একটা জুড়ে দিলেন, আলটপকা সিপিএম জুড়বে, এটা রাজনৈতিক কম্পালসান, জুড়বেই। কিন্তু এখনও পর্যন্ত সারা ভারতব্যাপী এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে যেমন নির্বাচনী বন্ড, এটা নিয়ে কত
কত আপনারাই কত মামলাটা করেছেন। কত হলো, কে গেছে? বাজারে তো কেউ নেই, গেছে দুজনই, তার মধ্যে আমরা একজন। তার কারণ কি অলরেডি নেওয়া হয়ে গেছে। এবার নির্বাচনী বন্ড থেকে আস্তে 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 এগুলো হচ্ছে, ওরা ওদের খবর রাখছে। কিন্তু আবারও বলছে, এই যে ইস্যুটা বারবার বলছে, সেই ইস্যুটার টাইমিংটা নিয়ে সন্দেহ প্রকাশ। আর আমাদের পরিষ্কার কথা যেটা, দুর্নীতির সঙ্গে যে যুক্ত, ওই ইন্ডিভিজুয়াল রাম সাম বলছি না, প্রত্যেকটা তদন্তের মতো হওয়া উচিত। কোনো তদন্তের ক্ষেত্রেই সে রাজ্য সরকার হোক আর কেন্দ্রের সরকার হোক, তদন্ত প্রক্রিয়ার মধ্যে সরকার তার হস্তক্ষেপ করবে না, তার ক্ষমতা প্রয়োগ করবে না। তদন্তের মতো হবে, তবেই মানুষের মধ্যে জাগবে কোর্ট বা তদন্ত সংস্থাগুলোর উপর আস্থা জাগবে। অবশ্যই আমরা সেইটাই সরকারের কাজ। যে তদন্তের কথা বলছেন, এই মুহূর্তে আরেকটি তদন্ত চলছে রাজধানী দিল্লির বুকে। দিল্লির মুখ্যমন্ত্রী তার বাড়িতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমরা সেই বিষয়েও আমাদের স্টুডিওতে উপস্থিত বিশিষ্ট অতিথিদের মতামত শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি আমাদের বাংলা বলছের যে আলোচনা, সেই আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি উত্থাপন করেছিলেন সিপিএম এর মুখপাত্র। আমরা দেখেছিলাম যে একদম শুরুতেই আপনাদের জানিয়েছিলাম, নয়াদিল্লিতে এই মুহূর্তে নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 12 জনের একটি প্রতিনিধি দল সেখানে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে। এই যে নয়াদিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে এই যে অভিযান, সেই অভিযান সম্পর্কে তৃণমূল কংগ্রেসের কি অভিমত? আমি তো আগেই বললাম আপনাকে যে ভারতবর্ষের যে কোনো বিজেপি বিরোধী রাজনৈতিক নেতাকে বিজেপি তার সেন্ট্রাল এজেন্সিকে ব্যবস্থা করে, তাকে হেনস্থা করে, তার বাড়িতে রেড করিয়ে, তাকে কাস্টাডিতে করিয়ে, দিল্লি উপমুখ্যমন্ত্রী এই মুহূর্তে বোধহয় জেলেই আছেন, সঞ্জয় রাউত 6 মাস জেলে ছিলেন, আজকে কংগ্রেসের চিদাম্বরমজিও জেলে ছিলেন। তো এই ধরনের ঘটনা বেঙ্গলেও সবাইকে করা হয়েছে, তেজস্বীকেও ডাকা হয়েছে, অখিলেশকেও ডাকা হয়েছে, লালু প্রসাদও জেলে। তাহলে বিজেপি বিরোধী, বিজেপির বিরুদ্ধে যে বলবে সে হয়ে যাবে করাপ্টেড। আর বিজেপি পার্টিতে যেই জয়েন করবে, হেমন্ত বিশ্ব শর্মা থেকে আপনি নারায়ণ রানে, একটু আগে অজিত পাওয়ার, রেড্ডি ব্রাদার্স, তারা হয়ে যাবে ধোয়া তুলসী পাতা। ওয়াশিং মেশিনে যে ঢুকে পড়বে, যাদেরকে করাপ্টেড নিজের মুখে প্রধানমন্ত্রী বলেছিলেন, যাদেরকে বলেছিলেন চাক্কি পিসিং অ্যান্ড পিসিং, সেই অজিত পাওয়ার তো আজকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। আজকে তো হেমন্ত যে বিশ্ব শর্মা, যিনি রোজ ভ্যালির প্রাইম অ্যাকিউজ ছিলেন, তিনি সারদার অ্যাকিউজ ছিলেন, তাকে অসমের মুখ্যমন্ত্রী করে দেওয়া হয়েছে। তাহলে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীগুলি যারা হয়েছে, বিজেপি যাদের পাল্টি খাইয়ে নিয়ে গিয়ে করেছে, তাদের তো সিবিআর শুভেন্দু অধিকারী। আপনাদের বিজেপি পার্টি অফিস থেকে দেখানো হয়েছিল যে উনি হাতে করে টাকা নিচ্ছেন। যেই বিজেপি পার্টিতে জয়েন করলো, আপনি ওয়েবসাইট থেকে ছবিটা সরিয়ে দিলেন। এই জিনিস তো বাংলার মানুষ দেখেছে, ভারতবর্ষের মানুষ দেখছে যে ক্ষমতায় আসবার জন্য বিরোধীদের আগে বিজেপির উত্তর শুনবো। স্নেহায়ন সরকার রেভিনিউ অফিসার ছিলেন, তার বাড়িতে রেড হচ্ছে। না, বিষয়টা হচ্ছে বৈষ্ণবদা যে বলার সময় অনেকগুলো নেতার নাম বলো, তার মধ্যে লালু প্রসাদ যাদব কিন্তু ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার আগেই তিনি কিন্তু গ্রেফতার হয়েছিলেন। এবার বিষয় হচ্ছে গিয়ে যে এই অরবিন্দ কেজরিওয়াল কিন্তু এই ইডির প্রায় 9 বার সামন করেছিল। উনি কিন্তু সেই সামানের উত্তর দেননি, বা উনি কিন্তু চাননি যে ইডির যে রেটটা বা ইডির যে সওয়াল জবাব সেটা ফেস করতে, এবং তার জন্য কিন্তু দিল্লি হাইকোর্টে গেছে। দিল্লি হাইকোর্টে কিন্তু রক্ষা কবচ দিতে নাকচ করেছে, এবং আজকের যে রেটটা হচ্ছে সেটা কিন্তু হাইকোর্টের আদেশ মতনই হচ্ছে। এটা কিন্তু মানে তদন্তকারী সংস্থা নিজে থেকে করছে এমন বাবার কারণ নেই। কিন্তু আমি একটা বিষয় বলছি, বিষয়টা হচ্ছে গিয়ে যখন বৈষ্ণবদা এই কথা বলছে, তখন বৈষ্ণবদা কিন্তু আরেকটা কথা ভুলে যাচ্ছে যে 2019-এ নদিয়ায় একজন তৃণমূল বিধায়ক খুনে মমতা ব্যানার্জি সরাসরি অভিযোগ করেছিল মুকুল রায়ের নামে। সেই মুকুল রায়ের নামে সেই তদন্তটা কতদূর পৌঁছালো? মুকুল রায়ের আজকে নামে কি চার্জশিট গঠন করেছে রাজ্য সরকার, রাজ্য পুলিশ? আমি একটু জানতে চাই যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় যে অভিযোগগুলো করেছে, যে আজকেও ধরে নিন আজকে সৌমেন্দু অধিকারীর নামে একটা মামলা করা হয়েছিল, সেই মামলা আমাদের কলকাতা হাইকোর্ট নাকচ করে দিয়েছে। এই যে সংস্কৃতিটা আজকে বাংলার বুকে প্রতিষ্ঠিত করেছে তৃণমূল কংগ্রেস, আপনারা শিখছেন না? আমরা কেন দরকার পড়ে না, আমাদের দরকার পড়ে না। আমি আপনারা এই এদের এগেইনস্টে কোনো অ্যাকশন নিলেন না তো? যে নামগুলো বৈষ্ণবদা বললেন সেই তাদের এগেইনস্টে আজকে মুকুল রায়ের বিরুদ্ধে আমরা কি না, মুকুল এখন কোন দল করে? না, যে অজিত পাওয়ার, নারায়ণ রানে, হিমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, এদেরকে তো আপনারা দলে নিয়ে আমরা কেন তাদের বিরুদ্ধে যদি তাদের অভিযোগ প্রমাণিত হয় তাহলে তারা শাস্তি পাবে। আমরা বলছি না। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি বলেছে যে
মুকুল রায়ের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে গেছে? না তার ইয়েটা মানে সেটা এখন আপনারা কি এখনো পর্যন্ত হিমন্ত এখন বিশ্ব না শর্মা বা চার্জশিট ফাইল হয়েছে অজিত পাওয়ারের না না চার্জশিট কি আপনারা ফাইল করেছেন? আপনি এটা কথা আপনারা কি ফাইল করেছেন? 2019 এ দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলছে যে না যে প্রাইম অ্যাকিউজ হচ্ছে মুকুল রায়, আর 2024 মুকুল রায়ের বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে পারছে না। প্রধানমন্ত্রী অভিযোগ করার পর কি পদক্ষেপ সেটাও আরে জানানো হয়নি প্রধান- বিজেপির পক্ষ থেকে। না, না। আসবো অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে এই যে এরকম ভাবে ইডির অভিযান কিভাবে দেখছেন? প্রথমে একটা কথা বলি, একটা খুব ভালো লাগলো স্নেহা একটা কথা বললেন যে লালু প্রসাদ জি অ্যারেস্ট হয়েছিলেন তখন বিজেপি সরকার ছিল, তখন কংগ্রেস সরকার ছিল। তার মানে প্রমাণ হলো কংগ্রেস কোনোদিনও দুর্নীতির সঙ্গে আপোষ করেনি। বিজেপির এই সমস্ত কথা শুনে একটা হিন্দি সিনেমার গালে কথা মনে পড়ছে, চোর মাচায় শোর। সমস্ত চোরেদেরকে নিয়ে বিজেপি এখন শোর মাচাচ্ছে। আমি তো আবার বলছি, সিবিআই ইডি হেমন্ত বিশ্ব শর্মার বাড়ির ঠিকানা হয়তো জানেন না, হয়তো নারায়ণ রানের বাড়ির ঠিকানা জানেন না, অজিত পাওয়ারের বাড়ির ঠিকানা জানেন না। আমি একটা অন্য কথা বলি, এখন যারা দুর্নীতিগ্রস্ত নেতারা না, তারা আর ওয়াশিং মেশিন কিনতে দোকানে যাচ্ছে না, সোজা দীনদয়াল উপাধ্যায় মার্কে চলে যাচ্ছে। ওখানে গিয়েই তারা ওয়াশিং মেশিনে ধুয়ে তারা এখন শুদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন আমি স্পষ্ট করে বলছি, আমি আবার বললাম ক্রোনোলজিটা বুঝতে হবে। যখন নির্বাচন মাত্র 2 মাস আগে, তখনই অরবিন্দ কেজরিওয়ালকে বাড়িতে, ঠিক আছে যদি তিনি দোষী হন নির্দোষ হন সেটা পরের প্রমাণের ব্যাপার, তো এখনই পাঠাতে হলো। আমি তো বলছি একইভাবে যদি বিজেপির সাহস থাকে তাহলে অজিত পাওয়ারের বাড়িতে পাঠাক, যদি বিজেপির সাহস থাকে নারায়ণ রানের বাড়িতে পাঠাক, যদি বিজেপির সাহস থাকে হেমন্ত বিশ্ব শর্মার বাড়িতে পাঠাক, যদি বিজেপির সাহস থাকে শান্তিকুঞ্জে পাঠাক, কাঁথির খুব কাছেই কাঁথি, তাহলে বুঝবো বিজেপি সত্যি। আমি অমিতাভ ভট্টাচার্যের কাছে আসছি, আপনি অবশ্যই উত্তর দেবেন। অমিতাভ ভট্টাচার্যের কাছে জানতে চাইবো, আপনারাও কি মনে করেন যে এটা একটা পার্শিয়ালিটি করা হচ্ছে, পক্ষপাত দুষ্ট পদক্ষেপ? আমরা মনে করি যেটা বটেই। বিজেপি যেটা করছে, দেখুন আমি আপনাকে একটু আগেই বললাম যে যে ফান্ডগুলি, যেমন বিজেপির পিএম কেয়ার ফান্ড, এখনো অনেক বিষয় রয়েছে। সুতরাং বিজেপির বিরুদ্ধে তদন্তটা এই মুহূর্তে করবে কে? ভারতের জনগণ ছাড়া তো আর কেউ নেই। বিজেপিকে ক্ষমতাচ্যুত করলে তবে বিজেপির বিরুদ্ধে তদন্ত হবে। তাই যে কটা কমিটি আছে, মানে যে কটা সংস্থা আছে, সে কটা সংস্থাকে তো চালাচ্ছে বিজেপি। আমার সেটা সঙ্গে যেটা রয়েছে, যারা বলছে তারাও কিন্তু সে দুষ্ট। রাজ্যের ক্ষেত্রেও কিন্তু আমার একই অভিযোগ। বেশ, আমরা এই আলোচনায় থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হবে। বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি কখনো বিকশিত ভারত, কখনো কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ, কখনো আরেক বিরোধী অরবিন্দ কেজরিওয়াল তার বাড়িতে ইডির অভিযান, এইগুলো যেমন পরপর চলছে, তার মধ্যে আপনারা জানেন সাম্প্রতিক অতীতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সিএএ নিয়ে, নাগরিকত্ব আইন নিয়ে, সংশোধনী আইন নিয়ে যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল, তার বলবৎ করার কথা সিদ্ধান্ত জানানো হয়েছিল। তারপরেই আমাদের আজকে একটি সন্ধ্যাবেলা মর্মান্তিক খবর আসে, এক ব্যক্তি তিনি আত্মহত্যা করেছেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে তিনি সাম্প্রতিক অতীতে যথেষ্ট আতঙ্কিত ছিলেন। তার ভারতবর্ষের নাগরিক হিসেবে তার যে সমস্ত নথিপত্র রয়েছে, সেই নথিপত্র দিয়ে তিনি নিজেকে নাগরিক প্রমাণ করতে পারবেন কিনা এই সিএ নতুন আইন অনুযায়ী, তা নিয়ে আতঙ্কিত ছিলেন এবং সেই কারণেই তিনি আত্মহত্যা করেন। আজকে তার বাড়িতে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল, আমরা সেই ছবি দেখিয়েছি কলকাতা টিভির পর্দায়। আমি সেই বিষয়টি নিয়ে আসবো। এই যে বিষয়টি, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র স্নেহায়ন সরকারের কাছে আমার প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে, আমি আপনার বলতে সুবিধা হবে, আমি একবার চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন, আমি একবার পিসিআর কে বলবো চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য একবার শোনাতে দর্শকদের। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি এগুলো দেখছেন? আপনি কি থামবেন না? চলতেই থাকবেন? রক্ত পিপাসার কি শেষ হবে না কখনো? একবার বিবেকের মুখে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন। আপনার কাছে আমাদের বিনীত আবেদন। স্নেহায়ন সরকার, দেখুন অঙ্কুরবাবু, বিষয়টা হচ্ছে ঘটনাটাই মর্মান্তিক, কিন্তু বিষয়টা হচ্ছে যে সিএ নিয়ে কারোর তো আতঙ্কিত হওয়ার কারণ নেই, কারণ সিএ একটা নাগরিকত্ব দেবার আইন, কারণ নাগরিকত্ব কাটছে না। কিন্তু যদি কোনো ব্যক্তি সিএ এর কারণে যদি সত্যিকারের আত্মহত্যা বা এরকম কোনো ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে দেখতে হবে যে তাকে কেউ ভুল বুঝিয়েছে কিনা, এর পেছনে সিএ নিয়ে যে গভীর চক্রান্ত চলতে তারই একটা পার্ট কিনা, তাকে কেউ এই আত্মহত্যার পেছনে প্ররোচনা দিয়েছে কিনা, সেটাও তো তদন্ত করে দেখতে হবে। কারণ সিএ নিয়ে মানুষের মধ্যে যে বিভেদ তৈরি করা হচ্ছে, যেভাবে একটা রিলিজিয়াস গ্রুপকে বা একটা সংখ্যালঘু সমাজকে যেভাবে ক্রমাগত উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তারই কোনো পার্ট কিনা সেটাও তো দেখতে হবে। যে বিষয়টি হচ্ছে আপনার বক্তব্য না, এখানে কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই। আমি নিজে উদ্বাস্তু পরিবারের একজন ছেলে, আমার পূর্বপুরুষ ওই দেশ থেকে, আমি তো কোথাও আতঙ্কিত না। এই আইন
নাগরিকত্ব দেয়, এই আইন কারণ নাগরিকত্ব কারে না। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, মানে একটা ভণ্ডামির তো একটা সীমা আছে, বিজেপি সমস্ত ভণ্ডামিকে অতিক্রম করেছে। আপনি বলুন, যারা দেশের নাগরিক, যাদের ভোটে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তাদেরকে বলছে নতুন করে কেন্দ্রীয় সরকার যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে নিতে হবে। আপনি 1955 সালে ভারতের নাগরিক আইন তৈরি হয়েছিল, আপনি দেখিয়ে দিন, বইটা বার করুন সংবিধানে, আপনি খুলুন নাগরিক আইনটা 1955 সালে যেটা তৈরি হয়েছিল, সেখানে কোথায় বলা আছে যে ধর্মের ভিত্তিতে এখানে নাগরিকত্ব দেওয়া যাবে। সিটিজেন অ্যামেন্ডমেন্ট একটা তৈরি হলো 2019-এ, তার রুল ফ্রেম করতে যেখানে 1 মাস লাগে সেখানে লাগিয়ে দিল 5 বছর। ভোটের আগে গিমিক করার চেষ্টা করছে। আর যে মানুষগুলো এখানে ভোট দিয়েছেন, এখানে স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, চাকরি করেছেন, বিয়ে করেছেন, সন্তানের বাবা হয়েছেন, তাকে যদি নাগরিকত্ব প্রমাণ করতে হয়, নাহলে আসামের মতো ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে বলে, তাহলে স্বাভাবিকভাবেই সে মানুষটা আতঙ্কিত হবে। আজকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে আসবো কংগ্রেসের কাছে। না, এই প্ররোচনার বিরুদ্ধে 306 ধারে তো মামলা হবে আইপিসির। আমার স্নেহানকে একটা প্রশ্ন হচ্ছে, স্নেহান, অসীম সরকার নিশ্চয়ই নাম শুনে থাকবেন, হরিঙ্গারের বিধায়ক, তিনি কি ভারতবর্ষের নাগরিক? না না, বিষয়টা কি আপনি কি তার নাগরিকত্ব নিয়ে সংশয় প্রকাশ করছেন? তিনি সংশয় প্রকাশ করেছেন, তিনি নিজে তিনি বলেছেন যে তিনি আবেদন করবেন। একজন আইনসভার আইন প্রণেতা তিনি বলেছেন আমি ভারত নাগরিক হলাম, তিনি বলছেন ভারতের নাগরিকত্বের জন্য তিনি আবেদন করবেন। শান্তনু ঠাকুর মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি আবেদন করবেন। দেখুন বিষয়টা হচ্ছে, আমরা তো জানি কেন্দ্রীয় মন্ত্রী হতে গেলে তো লোকসভার আইন প্রণেতা হতে গেলে তাকে তো নাগরিকত্বটা তার প্রথম ক্রাইটেরিয়া। এবং দ্বিতীয় প্রশ্ন, এই আজকে সিএটায় একবারও কোথাও বলা নেই যে আপনার যদি নাগরিকত্ব খারিজ হয় তাহলে আপনার ভবিষ্যৎটা কি। তাহলে একটা লোকের আতঙ্ক হবে কি হবে না? না না, সিএ এর যে গ্যাজেট নোটিফিকেশনটা বেরিয়েছে তার মধ্যে আপনি কোন পয়েন্টটা লেখা আছে, বৈষ্ণব বাবু তো আমার মনে হয় উকিল, বৈষ্ণব বাবু এখানে লয়ের কথা না বলে দলের কথা বলেন, কোন ক্লজটায় লেখা আছে যে এখানে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে? এক মিনিট, আমাকে একটা কথা বলতে, গ্যাজেট নোটিফিকেশন থেকে বলতে হবে কোন ক্লজটায় লেখা আছে মানুষের ইয়েটা কেড়ে নেওয়া হবে, নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। আপনি বলুন, আমাকে যদি নাগরিকত্ব যে ফর্ম আপনি দিচ্ছেন সেটা ফিল আপ করতে হয়, তাহলে আমি কি বলবো যে আমি নাগরিকত্ব পাইনি আর সবাই পেন্ডিং আছে, নাগরিক না হলে ভোট দিল কি করে? আরে তাদের কোনো নাগরিক তাহলে ভোটটা কি বলছেন আপনি? আপনারা তো নিজে ওখানে পৌঁছে যাচ্ছেন কে করে, যেখানে মঞ্চে দাঁড়িয়ে বিরোধী দলের নেতা বলছেন শান্তনু ঠাকুর এবার ওইটা ফিল আপ করবেন, অসীম সরকার বলছেন আমি ফিল আপ করব। উনি আমার এলাকার আমার সাংসদ, আমার তো লজ্জা লাগছে, আমার সাংসদ ভারতের নাগরিক নয়। আমি একটা জিনিস দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের দেশের একটা সিটিজেনশিপ ল আছে, যেই ল বলছে অন্য দেশ থেকে আসা কোনো মানুষ যদি 11 বছর এই দেশে বসবাস করে, বিষয় তো তা নয়, তারপরে সে সিটিজেনশিপ পাবে। না না, শান্তনু ঠাকুর নাগরিক না নাগরিক না, ওনার যে প্রশ্নটা ছিল অসীম সরকার শান্তনু ঠাকুর নাগরিক না নাগরিক নয়। অসীম সরকার দেখুন একদম সোজা কথা, হ্যাঁ বা না, নাগরিক না নাগরিক, কথাই উত্তর, উনি কি নাগরিক না নাগরিক নন? না না, দেখুন এক কথায় যদি উত্তর দিতে হয় সুমন বাবু, আপনি নাগরিক না নাগরিক না, আপনি নাগরিক না নাগরিক না, আপনি কি নাগরিক? এক কথাতে আপনাকে উত্তর দিতে হবে, তাহলে ধর্মের ভিত্তিতে কেন দেশটা ভাগ হয়েছিল? যা কোন কথা আজকে এই মর্মান্তিক ঘটনার পেছনে সিএ দায়ী বলে মনে করেন? তৃণমূল কংগ্রেস যে কথাটা বলছে যে আজকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে এই ঘটনার পেছনে সিএ এর আতঙ্কটাই দায়ী, এবং আপনাদের একজন প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনিও গিয়েছেন ঘটনাস্থলে। আপনারা কিভাবে দেখছেন এই ঘটনাকে? দেখুন, এক মৃত্যু দুঃখের, অবশ্যই অবশ্যই, যে কারণেই মৃত্যু হোক। একদম, আমি এখানে স্টুডিওতে বসে সুজন গেছে, সৃজন যেটা দেখছে বুঝবে কি কারণে মরেছে তার আলাদা। আর তৃণমূল বলছে যে এই কারণে মরেছে, কিন্তু সিএ নিয়ে সোজা কথা যেটা হয়েছে, সিএ যেটা বলছে এরা ওই না সেই না অমুক তমুক, কিন্তু আইন তো পরিবর্তন হয়েছে। ধর্মের কারণ যেটা বললেন উনি, ধর্মের কারণটা ঢুকবে কোত্থেকে? আর যদি ধর্মের কারণে ঢোকে, আমি ধর্মের কারণে ঢোকার বড়তর বিরোধিতা করছি, তাতেও যদি ঘুরে দেখেন যে সব ধর্মকে ঢোকানো নেই, তাহলে পারপাসটা যেটা আরএসএস নিয়ে যে পারপাস সারা ভারতবর্ষের মানুষের মধ্যে চর্চিত আছে, সেই পারপাসটাকে লক্ষ্য করলে এর রূপটা হয়তো মারাত্মক দিকে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে সিএ নিয়ে যে বিষয়টা, সিএর মধ্যে এই ধর্মর কারণটা ঢুকিয়েছে। কিন্তু আবারও বলছি, যারা ধর্মকে লাগু করার জন্য ধর্ম কারণ ঢুকেছে, তারাও কিন্তু সব ধর্মকে একইভাবে ফলো আপ করেনি। অর্থাৎ কিছু ধর্মকে হোস্টাইল করেছে, কিছু ধর্মকে ছাড় দিচ্ছে, কিছু ধর্মকে বাদ দিচ্ছে। অর্থাৎ তাহলে ভারতবর্ষের যে চেহারাটা, ভারতবর্ষের যে সংবিধান, সেই ধর্মনিরপেক্ষতার যে সংবিধান,
সেই সংবিধানটাকে পাল্টে দিয়ে যাচ্ছে। মূল জায়গা হচ্ছে বিজেপির বিরুদ্ধে মূল আসবো, জায়গা। কংগ্রেস আলোকপাত করতে চাইছে। এক মিনিট বিজেপির বিরুদ্ধে মূল জায়গা, বিজেপির বিরুদ্ধে অর্থনৈতিক পর্যনৈতিক খাদ্য বস্ত্র সব লড়াই আছে, কিন্তু মূল যে ইডিওলজিক্যাল লড়াই, বিজেপি ভারতবর্ষের চরিত্র পাল্টে দিচ্ছে, ভারতবর্ষের সংবিধান পাল্টে দিচ্ছে, সেই লড়াইটা সবচেয়ে বেশি বিপদে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সাধারণ খেটে খাওয়া মানুষেতে পড়বে। এইটা হচ্ছে বেসিক। না আমার শুধু আমি স্নেহকে আবার প্রশ্ন, স্নেহ নিশ্চয়ই জানেন আপনি যে ওই যে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপে বলতে হবে আমি অনুপ্রবেশকারী, আমি ভারতবর্ষের নাগরিক নই। যদি আপনি ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গে যদি বলেন ভারতবর্ষের নাগরিক নই, সরকার তো আপনার সমস্ত সুবিধা বন্ধ করে দিতে পারে। আপনি একজন মানুষকে ভারতের নাগরিককে বলতে হবে আমি ভারতের নাগরিক নই, ফর্ম ফিল আপের সঙ্গে সেটাই বলা আছে যে আমেরিকাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হোক, ওই ফর্মের বক্তব্য তো তাই, তার মানে আমি নই, তার মানে নই আমি। আর সেকেন্ডলি না আরেকটা প্রশ্ন আছে, সেকেন্ডলি বলছে কোনো অথেন্টিক ইনস্টিটিউটকে দিয়ে সেটা তাকে মানে সেটা প্রুফ করতে হবে। কোন অথেন্টিক ইনস্টিটিউট বলবে যে আপনি অনুপ্রবেশকারী? কোন অথেন্টিক বলবে আপনি বাংলাদেশের লোক? কোন পশ্চিমবঙ্গের কোন ভারতবর্ষের কোন অথেন্টিক এজেন্সি বলবে? সিএ নোটিফিকেশন জারি হওয়ার পরে তৃণমূলের একজন এমপি, আমি ওই প্রশ্নে না না আমার সোজা প্রশ্ন আমার, আপনি যদি অ্যাপ্লাই করেন তার মানে আপনি নিশ্চয়ই নাগরিক হয়ে ওটা অ্যাপ্লাই করতে যাবেন। এখানে রাষ্ট্রচরিত্র, তখনই করব, এখানে মূল হচ্ছে রাষ্ট্রচরিত্র। তাহলে শান্তনু ঠাকুর কেন অ্যাপ্লাই করবেন? ভারতবর্ষের এখন যত নাগরিক আছে এই রাষ্ট্রচরিত্র মেনেই তো আছে, না না, রাষ্ট্রচরিত্র উপরেই দাঁড়িয়ে তো আছে। যে সকল মানুষ ওই পার থেকে এসছে থ্রু রিলিজিয়াস পারসিকিউশন, সেই রিলিজিয়াস পারসিকিউশনের আমি বুঝলাম শান্তনু ঠাকুর কি ডকুমেন্টেশন শান্তনু ঠাকুর কি না 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 ভারতবর্ষের সংবিধানে রিফিউজি কথাটা কি বৈধতা আছে? না 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 আমাকে আছে কি না, হ্যাঁ কি না নেই? আরে আপনাকে একটা জিনিস বুঝতে হবে দাদা, ওই দেশ থেকে আসা মানুষগুলোকে তো আমরা ফেলে দিতে পারবো না। আমি সেটা বলছি না, আমার ফেলে প্রশ্ন দেবো কোথায়? তারা এই দেশের নাগরিক হলে তারা তো নো ম্যানস ল্যান্ডে গিয়ে শুনে বৈশ্বনাথ আলোকপাত বেসিক জায়গাটা তো ওনারা করছেন। আমি এই দেশে যখন থাকলাম, এই দেশে যখন আমি পড়াশুনো করলাম, চাকরি করলাম, বিয়ে করলাম, ভোট দিলাম, সরকার গঠন করলাম, প্রধানমন্ত্রী তৈরি করলাম, মুখ্যমন্ত্রী তৈরি করলাম, তারপরে আমায় লিখতে হচ্ছে আমি দেশের নাগরিক নয়, আমি অ্যাপ্লিকেশন করছি আমাকে নাগরিকত্ব দেওয়া হোক, তার মানে আমি নিজেকে নিজে অনুপ্রবেশকারী বলে দেবো? এই জিনিসটা বিজেপি রাজনৈতিক ফায়দার জন্য করছে। আর যেটা সেকুলারিজমের কথা, আমাদের বহুত্ববাদের কথা আমাদের এতে বলা আছে সংবিধানে, ওটা তো মূল জায়গাটাতেই কুঠারাঘাত করছে। একটা বিশেষ সম্প্রদায় মুসলিমদেরকে দেওয়া হবে না, বাকিদের দেওয়া হবে, তার মানে মুসলিমদেরকে আপনি কোণঠাসা করতে চেয়েছেন। এটাই বিজেপির এজেন্ডা। বিজেপি পলিটিক্সটাকে পলিউটেড করছে এইভাবে, যে দেশের আমাদের বহুত্ববাদের কথা আমাদের সংবিধান বলে গেছে, আমাদের দেশের সংবিধান আমাদের সহিষ্ণুতার কথা বলে গেছে, এই জায়গাটাতে কুঠারাঘাত করছে। আমাদের বিচারধারা হলো ভারতবর্ষে এক ছাতার তলায় থাকা। আমার একটা প্রশ্ন আছে, আমি বিজেপির সমস্ত নেতাদের বলবো পুরো সিএটা বাংলায় দয়া করে মাইকের সামনে পাবলিক জনগণকে বলুন। দেখা যাক, আমরা এই আলোচনায় থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, নয়াদিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার। আপনাদের একেবারে এই বাংলা বলছে শুরুতেই খবর জানিয়েছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল নয়াদিল্লির মুখ্যমন্ত্রী, তার বাড়িতে প্রবেশ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 12 জনের একটি প্রতিনিধি দল, এবং যে আবগারি দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে জেলে আছেন। এছাড়াও আরেকজন সাংসদ, তিনি রয়েছেন জেলে। এই আবগারি দুর্নীতির প্রেক্ষিতেই 9 বার সমন পাঠানো হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে। সেই 9 বার সমন পাঠানোর পর অরবিন্দ কেজরিওয়াল দিল্লি হাইকোর্টের কাছে গিয়ে আজকেও তিনি আবেদন জানিয়েছিলেন যে তাকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে তিনি এই ইডির যে তলব, সেই তলবে হাজির দিতে পারেন, কিন্তু তার সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। তারকে কোনো রক্ষা কবচ দেয়নি দিল্লি হাইকোর্ট। তারপরেই আমরা দেখতে পেলাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতা। সেখানে আমরা দেখতে পেয়েছি আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 12 জনের প্রতিনিধি দল দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় এবং সেখানে দিল্লি পুলিশ ঘিরে রাখে সেই বাড়ি। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একদম প্রথমে আমি এই বিষয়ে কংগ্রেসের প্রতিক্রিয়া চাইব, কিভাবে দেখছেন সুমন গঙ্গোপাধ্যায়? আবার বললাম, এটা একদম নির্বাচনের আগে বিরোধী শক্তিকে তছনছ করে দেওয়া, কারণ বিজেপি বুঝতে পেরেছে দিল্লির যে 7টি আসন, 7টি আসনেই আমাদের সঙ্গে আপেক জোট হয়েছে। অবশ্যই অবশ্যই। সুতরাং সেক্ষেত্রে বিজেপি বুঝতে পেরেছিল যে কার্যত বিজেপি দিল্লি থেকে ওয়াশ আউট হয়ে যাবে নির্বাচনে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভিন্ডিকটিভ, আপনাদের সঙ্গে পাঞ্জাবেও তো বোধহয় একটা জোটের কথা চলছিল কংগ্রেসের, এবং হ্যাঁ সেই জায়গাতে আমি আবার বললাম এটা খুব হাস্যকর, লজ্জাজনক যে নির্বাচনের আগে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লির উন্নয়নে কাজ করছিল, সেই মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করে বিজেপি আবার প্রমাণ করলো যে তারা কার্যত দুর্নীতির সঙ্গে আপোষের কথা বাদ দিন, তারা
বিরোধীদের কোমর ভেঙে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চাইছে। এই যে কোমর ভেঙে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চাইছে বিজেপি, কংগ্রেসের এই অভিযোগ সম্পর্কে সিপিএম এর কি মূল্যায়ন? অমিতাভ ভট্টাচার্য। ইন্ডিভিজুয়াল সিপিএম এর মূল্যায়ন একই। বিজেপি জয় রাষ্ট্র ক্ষমতায় যতক্ষণ পর্যন্ত রয়েছে ততক্ষণ পর্যন্ত সর্বক্ষেত্রে আক্রমণ নেমে আসবে, তছনছ করে দেবে। বিজেপির যে মূল এজেন্ডা, সেই মূল এজেন্ডাকে লাগু করার জন্য, যেটা আমি একটু আগেই বলছিলাম, আগের আলোচনায় বলছিলাম, বিজেপির যে মূল এজেন্ডা, আরএসএসের এজেন্ডাতে বিজেপির মূল এজেন্ডা, সেটাকে সফল করবার জন্য জিততে গেলে বিজেপিকে যে সিট পেতে হবে, যেখানে যেটা করার বিজেপি সেটাই করবে। এই যে সিট পাওয়ার জন্য মরিয়া হয়ে একজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে, এই ক্ষেত্রে আপনার কি মনে হয়, মানে এই মরিয়া হওয়ার হচ্ছে কারণ কি? তার মানে কি কোনো জায়গায় সংশয় আছে, নিরাপত্তা বোধের অভাব আছে, যে আমি 370 বা 274 আমি পাবো না, 272 ক্রস করবো না, সেই কারণেই কি এতটা মরিয়া? দেখুন, যা বলছে আর মানুষের মধ্যে যদি বাজার হয় তাই বাজার নয়, যে যা বলছে তা বাজার নয়। মানুষ ক্ষুধার্ত, এটা নিয়ে কোনো ভুল নেই। চাকরি নেই, মানুষের চাকরি নেই, এটা নিয়ে কোনো ভুল নেই। বিজেপির গতবারে যা যা ম্যানিফেস্টো ছিল একটাও লাগু হয়নি, এটা কোনো ভুল নেই। যদি আলোচনার অভিমুখটাকে পাল্টে দেওয়া, এই যে আপনার এখানে আজকে আমরা আলোচনা করছি, কেজরিওয়ালকে ধরেছে, বিজেপি ওই করেছে সেই করেছে, আমরা আলোচনা একেবারে নিয়ে আসতে পারছি না, কিছুতেই সেই সময় পাচ্ছি না যে বিজেপি কী কী বলেছে আর কী কী করেনি। ভারতবর্ষে আজকে ভারতবর্ষের মানুষ কোন জায়গায় আছে, কি অবস্থায় আছে, রুটি রুজি রোজগারের জায়গায় কি আছে, সেইখানের অভিমুখের আলোচনা যাতে না হয়, তার জন্য যা যা করার বিজেপি সেটাই করছে। আর আমরা চাইবো যে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান এই আলোচনার উপর দাঁড়িয়ে আমরা চট্টোপাধ্যায়, মানে এটা হলো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকা। বিজেপি বিরোধী রাজনৈতিক দলকে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ যা যা সংস্থা আছে সেই সংস্থাগুলোকে ব্যবহার করছে, এবং বিজেপি এই নির্বাচনে জেতবার জন্য তারা সমস্ত রকম যে দমন পীড়ন নীতি প্রয়োগ করছে, কণ্ঠরোধ করছে, বিরোধীদের কণ্ঠরোধ করছে। দিল্লির অরবিন্দ কেজরিওয়াল কিন্তু একটা নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী, তাকে যে কায়দায় ওরা গ্রেপ্তার করলো, এটা স্বৈরতন্ত্র বা স্বৈরাচারীর কণ্ঠস্বর, স্বৈরতন্ত্রের পদক্ষেপ বলে আমি মনে করি। বিজেপির কাছে আসবো, আমরা দেখেছি 12 বার সমন পাঠানো হয়েছে এ রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী মলয় ঘটককে, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু ওখানে আমরা দেখতে পেলাম গ্রেপ্তার করা হলো। কারণটা বলবেন? না, বিষয়টা হচ্ছে যে সুমনবাবু বলার সময় বললেন যে কংগ্রেসের সাথে আপের জোট হয়েছে, তো কংগ্রেসের সাথে আপের যদি জোট হয় তো সেই জন্য আপের যদি কোনো নেতা দুর্নীতির সাথে যুক্ত হয় তার বিরুদ্ধে তদন্ত করা যাবে না? অরবিন্দ কেজরিওয়াল যদি এতটাই সৎ হয় তো 9 বার যখন তাকে সামন পাঠানো হলো সে অ্যাপিয়ার করলো না কেন ইডির সামনে? অ্যাপিয়ার করলেই তো গ্রেফতার করে করতো। এতজন তো না আজ অব্দি অনেক নেতা অ্যাপিয়ার করেছে, সবাই গ্রেফতার হয়ে গেছে। অভিষেক ব্যানার্জি গতবার এখানে না যখন অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হচ্ছে তখন সিপিএম কিংবা কংগ্রেস বিরোধিতা করছে, তাহলে পার্থ চ্যাটার্জি কিংবা জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রেফতার হয়েছে তাহলে সেই গ্রেফতারিটা কি বলবে? সেটাও কি ইডি রাজনৈতিক প্রতিহিংসা মিটিয়েছে? সেটা কংগ্রেস কি বলবে? দেখুন, বিষয়টা হচ্ছে, আমি আবারও বলছি, কংগ্রেসের কাছে কোনো ইস্যু নেই, কংগ্রেসের কাছে কোনো ইস্যু নেই, সাপোর্ট করছে, সেই জন্য তাদের অসুবিধা হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে। এই কংগ্রেসকেই ভয় পাচ্ছে বিজেপি, কংগ্রেস যদি ইস্যু নেই বলেই কংগ্রেসের অ্যাকাউন্ট সিজ করে কংগ্রেসকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে বিজেপি। দেখুন, আমি আবার বললাম, প্রথমেই বলেছিলাম, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ যদি চোখে চোখ রেখে কথা বলতে পারে সেই ব্যক্তিটা রাহুল গান্ধী। রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে, আপনারা কংগ্রেসকে ভয় পাচ্ছে, সেটাই আপনারা গণতন্ত্রকে হত্যা করছেন। আপনারা কংগ্রেসের অ্যাকাউন্ট শেষ করে সিজ করে দিয়ে আমাদের নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে। আবার বললাম, দেশের মানুষ কি বলবে? আচ্ছা, এত বিজেপি সততার কথা বলে পিএম কেয়ার নিয়ে যতবার এই বিষয়টি নিয়ে কথা হয়েছে ততবারই পিএম কেয়ার থেকে তাহলে সরিয়ে রাখছে কেন? কেন তারা আরটিআই এর অধীনে আনছে না? পিএম কেয়ার নিয়ে যদি বিজেপির কোনো সমস্যাই না থাকে কেন আরটিআই এর মধ্যে অধীনে আনছে না? না, দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে পিএম কেয়ার নিয়ে যদি অনেক এর আগেও, ঠিক আছে, বহুবার প্রশ্ন তোলা হয়েছে, প্রশ্ন তোলা হয়েছে আরটিআই এর অধীনে আনতে, যাতে আমরা একটা জিজ্ঞাসা করলে উত্তর পাই। জনগণের টাকা নিয়ে তাহলে পিএম কেয়ারে যদি যায় সেটা মানে হিসাব কেন দেবে না? যদি আমাদের তাহলে আরটিআই কেন না? পিএম কেয়ার তো কেয়ার করবে, যেটা বারাক ওবামার কেয়ার ছিল সেই বিষয়টাকে, সেই চিন্তা ভাবনাটা থেকে পিএম কেয়ার করা। সেই পিএম কেয়ারের যদি টাকা হয় দেশের মানুষের কেয়ার করবে, দেশের মানুষের টাকা দিয়ে, তার হিসাব দিতে এত সমস্যা নেই। বিষয়টা হচ্ছে যদি পিএম কেয়ারের মধ্যে যদি কোনো দুর্নীতি হয় আর বিরোধী দলগুলো যদি
ফান্ডে কাজে দেখুন লাগছে। বিষয়টা যে আমি আবারও বলছি DMDR এর টাকা আবারও BJP বলছি 10 নির্বাচনী বছরের ফান্ডে নজর কাজে বলুন দিচ্ছে অমিতাভ কাজ। ভট্টাচার্য তার শুনে এই যে বলছে না কোর্টে যাক, হ্যাঁ হ্যাঁ এই যে দুর্নীতিটা বেরালো, যেটা নিয়ে আমরা বললাম কোর্ট থেকেই তো জিতে এসেছি, এই যে একটা মোটিভ, পারলে কোর্টে যাও, পারলে ওটা করো, এইটাই হচ্ছে ঝোঁক। দাদা এটাই হচ্ছে ঝোঁক। এখানে যখন কোনো এইটাই হচ্ছে ঝোঁক। দুর্নীতি বেরায় তখন কিন্তু আপনারাই বলে যে কোর্ট মনিটর তদন্ত। আপনি যে কথা আপনি বলছেন তখন শুনে বলেন কি কথা বলেন বলুন। না? আমি কোর্ট মনিটর তদন্তের কথা আপনারা বলেন আবার কি বলেন বলছি, না? শুনে কথা এখানে- বলুন। না, এখানে যখন দুর্নীতি হবে তৃণমূলের বিরুদ্ধে তখন আপনারা তার প্রতিবাদ করবেন, আর যখন আরে দিল্লিতে শুনে হবে কথা তখন বলো, আপনারা বিজেপি আর support তৃণমূলকে করবেন। আমরা আলাদা কিছু করে দেখছি না, অর্থাৎ আমরা বারবারই বলছি দেখতে পাচ্ছি নরেন্দ্র দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ বারবারই কেজরিওয়াল বলছি, গ্রেফতার হলে এই কোনো বিষয়টি দুর্নীতির কেন্দ্র করে সঙ্গে আমরা নাই। আগামী দিনেও চর্চা চলবে। আমাদের সময় একেবারেই শেষ। বাংলা বলছেন সময় আজকে একেবারেই শেষ। আমাদের সঙ্গে এই আলোচনায় উপস্থিত ছিলেন স্নেহায়ন সরকার, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, সুমন গঙ্গোপাধ্যায়, অমিতাভ ভট্টাচার্য। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।